আহানা, এখনো সময় আছে। তুই চাইলে আমরা আবিরকে সরিয়ে ফেলবো। তোর আর জায়ানের বিয়ে হবে কাল। একবার রাজি হয়ে যা। সুহানা সাফওয়াত আহানকে বোঝানোর চেষ্টা করছেন। আহানা অবিশ্বাস্য নজরে তাকালো সুহানার দিকে, বলল, এসব তুমি কি বলছো খালামণি? এসব কিভাবে হয়? আমি জায়ান ভাইয়াকে ছোটবেলা থেকে নিজের বড় ভাই মানি। ইনফ্যাক্ট সে আমার বড় ভাই। তাকে আমি কিভাবে বিয়ে করব? এসব তো ভাবাও না। সুহানা সাখাওয়াত ভেতরে ভেতরে বেজায় রাগে ফুঁসছেন। মন তো তার চাচ্ছে এই মেয়েটাকে ঠাটিয়ে দুটো চড় মেরে দিতে। তারপরও কণ্ঠস্বর যথেষ্ট নরম করে বলেন, ভাই ঠিক আছে, কিন্তু আপন তো আর না, তাই না? তাহলে কাজিনদের মধ্যে বিয়ে হয়, এটা পাপ না। আহানা এবার দাঁড়িয়ে গেল, রাগান্বিত স্বরে বলে, এসব কথা বন্ধ করো খালামণি। আমার আর জায়ান ভাইয়ের মাঝে এসব কোনো সম্পর্ক হওয়ার কোনোদিন সম্ভবই না। আর জায়ান ভাইয়া ভাবিকে প্রচন্ড ভালোবাসে। এসব জানতে পারলে ভাইয়া অনেক রাগ করবে তোমার উপর। এসব চিন্তা মাথা থেকে ছেড়ে পড়ো ফেলো খালামণি, নাহলে ভবিষ্যতে ভালো হবে না। আর আমি মেয়েটাকে এনজয় করতে এসেছি, আমাকে এনজয় করতে দাও প্লিজ। এসব ফালতু কথা বলে আমার মন মেজাজ খারাপ করবে না, তাহলে আমি আজই চলে যাব এখান থেকে। কথাগুলো শেষ করে হনহন করে বেরিয়ে গেল আহানা। সুহানা সাখাওয়াত দাঁতের দাঁত চেপে বসে রইলেন। তারপর ফোন করলেন আহানার বাবাকে। ফোন রিসিভ হতেই বলেন, আপনার মেয়ে তো আমার কোনো কথাই শুনলো না শামীম ভাই, উল্টো আমাকে কতগুলো জ্ঞান বিতরণ করে চলে গেল। শামীম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, নিজের পরাজয় মেনে নিয়ে বলেন, সুহানা, আমাদের উচিত এইখানেই থেমে যাওয়া। আমার মেয়ে যেহেতু রাজি না, আমি অহনাকে আর জোর করব না। আমার মেয়ের মতের বিরুদ্ধে আর কিছুই করব না। তাছাড়া আমাদের উচিত এসব পাপ ছেড়ে দেওয়া। আর কতদিন এভাবে চলবে সুহানা? আমার কেমন যেন ভয় করে ইদানিং। মনে হয় খুব শীঘ্র আমাদের এইসবের ঘনিষ্ঠ কাজ সবার সামনে এসে পড়বে, তাও খুব বাজেভাবে। তুমি সাথীকে। শামীমকে আর বলতে দিল না সুহানা, চেঁচিয়ে উঠল, চুপ! আর একটা কথাও আমি শুনতে চাই না। এত সাধু সন্ন্যাসী হলে এক আনাও কপালে চড়বে না। আমরা চাই না টাকা পয়সা সোহানা, তুমি সব দখল করে নাও পারলে, কিন্তু আমাকে আর এইসবে জড়াবে না। আমি চাই না আমার মেয়ে আমাকে ঘৃণার নজরে দেখুক। শুধু তোমায় একটু বলবো, সময় আছে, ভালো হয়ে যাও, এসব বন্ধ করে দাও। আই ডোন্ট নিড এনি সাজেশন ফ্রম ইউ। এই বলে সুহানা ফোন কেটে দিল। তাতে দাঁত চেপে বসে পড়ল বিছানায়। কিছুই হচ্ছে না ওর প্ল্যান মোতাবেক। শেষমেশ কি ওই মেয়েটাই জায়ানের বউ হবে? হুঙ্কার করে উঠল সুহানা। না, এটা হবে না। আমি ওই কারিনাকে কিছুতেই মানতে পারবো না। ওই মেয়ের কোনো যোগ্যতাই নেই জায়ানের বউ হবার। আমার স্বপ্ন এভাবে ভেঙে চুরে যেতে পারে না। আমার এত বছরের কষ্ট এভাবে বিসর্জন হতে পারে না। রাগে ফোঁসফোঁস করতে লাগলো সুহানা। সে নিজের মন মতো চিল্লাচ্ছে, কারণ রাত 3টে বাজে। এখন নিশ্চয়ই কেউ জেগে নেই। আহানাও ঘুমোতে যাচ্ছিল। ঘন্টাখানেক আগে কমিউনিটি সেন্টার থেকে ফিরেছে তারা। আহানা ঘুমোতে যাবে তখন সুহানা আহানাকে ডেকে এনে বোঝানোর চেষ্টা করে। তিনি তো মনে করেছিলেন সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু না, এমনটা না। নূর ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল পানি আনার জন্য। তখনও খেয়াল করে আহানাকে ডেকে সোহানা নিজের সাথে নিয়ে যাচ্ছে। তাই নূর ওদের পিছু পিছু যায় আর সম্পূর্ণ ঘটনা দরজার আড়ালে দাঁড়িয়ে শোনে। দরজা অবশ্য আটকানো ছিল, তাই আবছা শুনেছে নূর। তবে আহানা যখন দরজা খুলে চলে যায় তখন আর সোহানা দরজা আটকায়নি। এতে সুবিধা হয় নূরের। দরজা খোলা পেয়ে ঝটপট ভিডিও করে নেয় সোহানা আর শামীমের কথাবার্তা। তারপর দ্রুত নিজের রুমে চলে আসে। যথেষ্ট প্রমাণ এখন হাতে পেয়ে গিয়েছে নূর। এখন অপেক্ষা সঠিক সময়। জায়ানের বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ হলেই জায়ানকে এসব ব্যাপারে সব জানাবে নূর। আর দেরি করবে না। আর আরাবির খেয়াল রাখতে হবে, মেয়েটার না ক্ষতি করে দেয়। তাই ভাবলো কিছু গার্ড আগামীকাল আরাবিকে দেখে রাখার জন্য পাঠিয়ে দেবে। মনে মনে এসব প্ল্যান করে ঘুমাতে যায় নূর। তার আগে ভিডিওটা ওর ল্যাপটপ, ওর এক্সট্রা ফাইল ফোন আছে সেখানেও সেন্ড করে রেখে দিল। এত অপেক্ষার পর অবশেষে কাঙ্ক্ষিত সময়টা এসেই পড়ল। আজ জায়ান আর আরাবির জীবনের সবচেয়ে খুশির আর গুরুত্বপূর্ণ দিন। আর ওরা সারা জীবনের জন্য একে অপরের হয়ে যাবে, বাধা পড়বে পবিত্র বন্ধনে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে আরাবি।
আজ পার্লারে এসেছে। আরাবি বলেছিল আলিফাকে সাজিয়ে দিতে, কিন্তু আলিফা মানা করে দিয়েছে। বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা দিন, যদি কোনো কিছু গড়বড় হয়ে যায়, তাই আলিফা আরাবিকে পার্লারে নিয়ে এসেছে। সাজ সম্পূর্ণ হয়েছে। আরাবি আয়নায় নিজেকে দেখছে। আচ্ছা, বধূ সাজলে কি সবাইকে এত সুন্দর লাগে? আজ যেন নিজেকে নিজেই চিনতে পারছে না আরাবি। জায়নের দেওয়া রয়্যাল ব্রাইডাল পাকিস্তানি গাউনটা এত সুন্দর। আলিফার সাজ সম্পূর্ণ হয়েছে। ও আরবির সামনে এসে হাঁ করে তাকিয়ে রইল। আরবি হেসে আলিফার হাঁ করা মুখটা বন্ধ করে দিল। আলিফা ঠোক গিলে বলে, ইয়ার কি সুন্দর লাগছে তোকে, নজর না লাগুক তোর গায়ে, মাশাআল্লাহ। আলিফা চোখের কোণ থেকে একটুখানি কাজল নিয়ে আরবির কানের পেছনে লাগিয়ে দিল। আরবি মুচকি হাসলো, তারপর নিজের চোখের কোণ থেকে কাজল নিয়ে আলিফাকেও লাগিয়ে দিল। বলল, তোকেও ভীষণ সুন্দর লাগছে আমার দেবরানীজি। আলিফা হেসে দিল আরবি দেবরানী সম্বোধনে। তারপর হাত ধুইটা দেখে বলে, চল এখন যাওয়া যাক, জায়ান ভাইয়াদেরও আসার সময় হয়ে যাচ্ছে। তারা পৌঁছানোর আগে আমাদেরকে মেইনলিটি সেন্টারে পৌঁছাতে হবে। তোর বিয়ের গেট ধরতে হবে না? আরবি সম্মতি দিল। তারপর ওরা বেরিয়ে আসলো পার্লার থেকে। বাইরে আসতেই আরবি চারজন দেহরক্ষী দেখে চিন্তিত স্বরে বলে, নূর হঠাৎ করে এই গার্ডদের আমাদের সাথে পাঠালো কেন বুঝলাম না। আমাকে শুধু সকালে ফোন করে জানালো ও বাড়িতে 4 জন গার্ড পাঠাচ্ছে, কিন্তু কেন পাঠাচ্ছে সেটা বলেনি। আমার চিন্তা হচ্ছে, ভয় লাগছে কেমন যেন। আলিফা আরবির কাঁধে হাত দিয়ে ভরসা দিল। বলল, চিন্তা করিস না, হয়তো ভাইয়া বলেছে গার্ড পাঠাতে। আর এত সুন্দরী একটা বউ যদি কেউ তুলে নিয়ে যায়, এই ভয়েই হয়তো। আর বিয়ের দিনে একটা নার্ভাসনেস ফিল হয়, এটা স্বাভাবিক। ভয় পাস না তো, জাস্ট টেক আ ডিপ ব্রেথ অ্যান্ড রিল্যাক্স। আরবি জোরে জোরে শ্বাস নিল। আলিফা তা দেখে বলে, ওকে আরবি, নো ফিলিং বেটার? ইয়া আম্মু। তাহলে চল। আরবি আর আলিফা এবার গাড়িতে উঠে বসলো। আরবি আলিফার হাত শক্ত করে চেপে ধরেছে। ভীষণ নার্ভাস লাগছে। দ্রুত করে কাঁপছে বুক, হাত পাগুলোর কম্পন অনুভব হচ্ছে। এজন্য অন্যরকম এক অনুভূতি, সাথে কান্নাও পাচ্ছে ভীষণ। তাও নিজের কান্নাটাকে দমিয়ে রেখেছে বহু কষ্টে। ভালোভাবে কমিউনিটি সেন্টারে পৌঁছাতেই আরবিকে নিয়ে একটা রুমে চলে আসলো আলিফা। তার কিছুক্ষণ পর লিপি বেগম আসলেন, হাতে খাবারের প্লেট। এসেই মেয়ের পাশে বসলেন। লিপি বেগমের চোখ মুখ ফুলে আছে, বোঝাই যাচ্ছে তিনি অনেক কেঁদেছেন। আরবি ঠোঁট চেপে বসে রইল। লিপি বেগম নিজ হাতে খাবার মাখিয়ে খাইয়ে দিতে লাগলেন আরবিকে। খাইয়ে দেওয়া শেষ হতেই লিপি বেগম উঠে যাবেন, তার আগে আরবি তার হাত ধরে ফেলল। করুণ স্বরে ডেকে উঠল, আম্মু। লিপি বেগম আর নিজেকে সামলাতে পারলে না। একটা মাত্র মেয়ে তার, আজ পরের বাড়ি দিয়ে দিবেন। লিপি বেগম জড়িয়ে ধরলেন আরবিকে। আরবিও ডুকরে কেঁদে উঠল। কেঁদে কেঁদে বলছে, আম্মু, আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো? আমি থাকতে পারবো না আম্মু। আমার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। এত কষ্ট কেন লাগছে আম্মু? আমি তোমাদের ছেড়ে যাব না। লিপি বেগমের কান্নার মাত্রা যেন আরো বাড়ল মেয়ের এই কথা শুনে। আলিফা হতভম্ব, ওর নিজেরও খারাপ লাগছে, কিন্তু এটা কি কান্নার সময়? এই মেয়ে করছেটা কি? আলিফা দ্রুত গিয়ে আরবি আর লিপি বেগমকে সামলালো। ওদের দুজনে কান্না থামালো অনেক বুঝিয়ে শুনিয়ে। লিপি বেগমও নিজেকে সামলে নিয়ে মেয়েকে বোঝালেন। তারপর চলে গেলেন বাহিরে, কারণ এখানে থাকলে মেয়ে তার আরো কাঁদবে। আলিফা আরবিকে সান্ত্বনা দিচ্ছে। আরবি একটু শান্ত হতেই আলিফা আরবির মেকআপ ঠিক করে দিল। ভাগ্যিস ওয়াটারপ্রুফ মেকআপ ছিল, শুধু কাজলটা একটুখানি বিগড়ে গিয়েছে। এর মাঝে শোনা গেল বর এসেছে। তা শুনে আলিফা বলে, তুই সাবধানে থাকবি, হ্যাঁ? আমি ওখানে গিয়ে গেট ধরি, ঠিক আছে? আরবি হ্যাঁ বলতেই আলিফা সেখানে গেল। আলিফা গেটের কাছে আসতেই ইফতি হা করে তাকিয়ে দিল আলিফার দিকে। তা দেখে আলিফা মুখ টিপে হাসল। এরপর চোখ মেরে দিল আলিফা ইফতিকে। থতমত খেয়ে যায় ইফতি, গলা খাকারি দিয়ে নিজেকে শান্ত করে। তারপর চোখ রাঙানি দেয় আলিফাকে। আলিফা হেসে ওঠে। আলিফা এবার জায়নের উদ্দেশ্যে বলে, ভাইয়া আমাদের দাবিটা মেনে নেন, তারপর চুপচাপ ঝামেলা ছাড়া বউয়ের কাছে চলে যান। আলিফা এবার জায়নের উদ্দেশ্যে বলল, ইফতি তর্ক করতে নেবে তার আগে জায়ান এক বান্ডিল টাকা আলিফার হাতে ধরিয়ে দিল। অধৈর্য কণ্ঠে বলে, যা চেয়েছো তার থেকে এক্সট্রা দিয়েছি, এইবার আমাকে ভেতরে যেতে দাও।
আর দ্রুত আমার বউকে আমার সামনে আনো, বুঝেছ সাদি সাহেবা? আলিফা হেসে উঠল খিলখিলিয়ে। আলিফা সেই হাসি মুগ্ধ হয়ে দেখলো ইফতি। মেয়েটা হাসলে কি সুন্দর লাগে, অথচ সব সময় এভাবে হাসে না কেন? নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে সদা। আলিফা জায়ানের হাতে কাঁচে দিল। জায়ান কাঁচে দিয়ে ফিতা কেটে ভিতরে প্রবেশ করলো। এদিকে নূর, ইফতি আর আহানা জায়ানকে নিয়ে হতাশা প্রকাশ করছে। কোথায় একটু ঝগড়া করবে কোনে পক্ষের সাথে তার হতে দিল না। টাকা চাওয়ার আগেই একদম হাতে ধরিয়ে দিল। তার ভাই যেমন বউ পাগল হবে এটা কি কেউ কল্পনাও করেছিল কোনোদিন? হ্যাঁ। স্টেজে এসে জায়ানকে বসানো হলো। জায়ান ছটফট করছে, সময় যেন যাচ্ছে না। আজকে দিনটি একটু বেশি বড়, না হলে সময় যাচ্ছে না কেন? জায়ান পাগল হয়ে যাচ্ছে আরাবিকে দেখার জন্য। মেয়েটাকে বিয়ের সাজে কেমন লাগবে? গতকাল গায়ে হলুদের সাজে মেয়েটাকে দেখে ওর দম আটকে যাচ্ছিল। সেখানে আসতো একদম বধূ বেশি আসবে ওর কাছে। তখন কি করবে জায়ান? কিভাবে সামলাবে এই মেয়ের এমন রূপ? সময়টা জায়ান ছটফট করেই কাটালো। কাঙ্ক্ষিত সময় আসতো, আরাবি বধূ বেশি আসছে। ওর কাজিনরা মাথায় ওড়না ধরা। আলিফা আরাবিকে ধরে নিয়ে আসছে। আরাবি ঠোঁটের কোণে লাজুক হাসির বাহার। বিয়ের গাউন স্বর্ণের অলঙ্কার দিয়ে সাজিয়েছে সর্বাঙ্গ, সেই সাথে ব্রাইডাল মেক ওভার। জায়ানের মনে হলো এ যেন সাক্ষাৎ কোনো ফুলপুরি এগিয়ে আসছে। জায়ান স্তব্ধ হয়ে বসে এলো। ঠিক কি রিয়েকশন দিবে বা কি বলবে, মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। এই দিনটার জন্য কত কি ভেবে রেখেছে জায়ান, কতভাবে কল্পনা করেছে আরাবিকে, কিন্তু আজ সরাসরি মেয়েটাকে বধূর সাজে দেখে যেন জায়ানের হোশ জ্ঞান হারিয়ে গিয়েছে। হার্টবিট মনে হয় মিস হয়েছে কয়েকটা। আরবি স্টেজের কাছে আসতেই ইফতি জায়ানের কাঁধে হাত রেখে মৃদু ঝাঁকি দিল, বলল, ভাইয়া বাবিকে স্টেজে উঠতে হেল্প করো। জায়ানের যেন হুঁশ ফিল। শুকনো ঢোক গিলে ধীর পায়ে হেঁটে এগিয়ে গেল আরবির কাছে। জায়ানের পুরো শরীর কাঁপছে। জায়ান কাঁপা হাতে আরবির হাতে স্পর্শ করলো। দুজনে অনুভব করলো দুজনের শরীরের অবস্থা। দুজনেই উত্তেজনায় কাঁপছে। জায়ান আরবিকে হেল্প করলো স্টেজে উঠতে। আরবিকে সাবধানে বসিয়ে দিল, তবে কিছুই বলল না। আসলে জায়ান কি বলবে? আজ মুখে বলে আরবির প্রশংসা করলেও তা কম মনে হবে। আজ মেয়েটা যেন নিজের এই রূপ দেখিয়ে জায়ানকে যেন মেরে ফেলার পায়তারা করেছে। এই মেয়ে নাকি বলে সে সুন্দর না। একবার নিজেকে জায়ানের জায়গায় তার করে যদি দেখতে পারতো, তাহলে বুঝতো যে ঠিক এই মুহূর্তে কেমন অনুভব করছে জায়ান, কতটা অনুভূতি কাজ করছে ওর মাঝে। এদিকে জায়ানের দিকে একবার আর চোখে তাকিয়ে যেন আরবি বুক ধকধক করতে লাগলো। কালো শেরওয়ানিতে জায়ানকে মারাত্মক সুদর্শন লাগছে। কালো রংটা জায়ানের গায়ে এত মানায়। আরবি গলা শুকিয়ে আসছে বারবার, কিন্তু আর মাত্র কয়েক পলক যেতেই লোকটা ওর স্বামী হবে। আচ্ছা, মানুষটা যে এত সুন্দর, তাকে এত মেয়েরা পেতে চায়, আরবি ঠিক কোথায় লুকাবে তাকে, যাতে জায়ানের দিকে কেউ তাকাতে না পারে? আরবি জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করলো। পরিহিত গাউনটা খামচে ধরে বসে রইল, ভীষণ নার্ভাসও। এদিকে কিছুক্ষণ পর কাজী আর মৌলভী সাহেব আসলো। বিয়ে পড়ানো শুরু হলো। আরবির মাথার কাছে ফাহিম দাঁড়ানো, আর ওর দুপাশে জিহাদ সাহেব আর লিপি বেগম বসা। লিপি বেগম আসতে চাননি, কিন্তু আরবি বারবার তাকে এখানে আসতে বলার কারণে তার বাধ্য হয়ে আসতে হয়েছে। এক পর্যায়ে জায়ানকে কবুল বলতে বলা হলো। জায়ান সাথে সাথে তিনি কবুল বলল, আর কাবিননামাতেও স্বাক্ষর করে দিল। আরবিকে কবুল বলতে বললে আরবি বাবার বুকে মুখ গুজে কাঁদতে লাগলো। ফাহিম আর লিপি বেগম তাদের বোঝানোর অনেকটা সময় পর কান্না ভেজা কণ্ঠে কবুল বলল। তারপর কাপা হাতে কাবিননামায় সই করে দিল। বিয়ে সম্পন্ন হলো। আরবি আর জায়ান চিরজীবনের জন্য একে অপরের হয়ে গেল আজ। আর কোনো বাধা নেই, পবিত্র সম্পর্কে বাধা পড়ল দুজন। স্বামী স্ত্রী হলো আজ থেকে তারা। বিয়ে শেষ হওয়ার পর জায়ান আর আরবিকে টুকিটাকি নিয়ম পালন করা হলো। এরই মাঝে ফটোশুটও হয়েছে বেশ। আয়না দেখার সময় হলো। আরবি থেকে আয়না ধরে জায়ানকে প্রশ্ন করলো আলিফা। জায়ান ভাই আয়নায় কাকে দেখছেন? জায়ান নেশাময় চোখে আরবির দিকে তাকিয়ে আছে। ধীর আওয়াজে বলে উঠল, আমার অবসন্ন জীবনে এক গুচ্ছ কাঠগোলাপের মতো শুভ্রতা আর স্নিগ্ধতা নিয়ে আমার জীবনে প্রবেশ করেছে। সেই মেয়েটিকে দেখছি, যাকে ভালোবেসে আমি নাম দিয়েছিলাম আমার কাঠ। আর আজ সে আমার বউ, আমার অর্ধাঙ্গী, আমার চিরজীবনের সঙ্গী,
তোমার ভালোবাসা আমার সব। সবাই হাততালি দিয়ে উঠল। আরবি লজ্জায় মাথা নিচু করে নিল। জায়ানের এক একটা ভালোবাসা মাখানো বাক্যে যেন আরবির হৃদস্পন্দন বেড়ে গিয়েছে হু হু করে। সব নিয়মকানুন মানা হলো। এইবার বিদায়ের ঘন্টা বাজলো। আরবি ফাহিম, লিপি বেগম আর জিহাদ সাহেবকে আঁকড়ে ধরে অনেকক্ষণ কাঁদলো। শেষমেশ ক্লান্ত হয়ে পড়ে যেতে নিলে জায়ান সামলালো। জিহাদ সাহেব কাঁদতে কাঁদতে বলেন, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়েটার খেয়াল রেখো বাবা। ও আমার কলিজা। আজ আমার প্রাণটাকে তোমার হাতে সঁপে দিলাম, আগলে রেখো ওকে। জিহাদ সাহেবকে ভরসা দিল জায়ান। চিন্তা করবেন না বাবা, আমি আরাবিকে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করব। কোনোদিনও ওকে কষ্ট পেতে দেব না। আমি জায়ান বেঁচে থাকতে ওর গায়ে ফুলের টোকাও ধরতে দিব না। ফাহিম এগিয়ে আসলো, বোনের মাথায় চুমু খেলো। আরবি কান্নারত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে। ভাইকে যে আঁকড়ে ধরবে সেই শক্তিটুকু নেই ওর মাঝে। ফাহিমের চোখজোড়া লাল হয়ে আছে। ও ধরা গলায় বলে, আমার বোনটার খেয়াল রেখো, ওকে কখনো কষ্ট পেতে দিও না। যদি ও কোনো ভুল করে বা তোমাদের কাছে যদি বেশি হয়ে যায়, আমার বোনকে আমার কাছে দিয়ে যাও। আমি আজীবন ওকে আমার কাছে রাখতে পারবো, তবুও ওকে আঘাত পেতে দিও না। বোনটা আমার অনেক সহজ সরল, অল্পতে ভেঙে পড়ে। ওর পাশে থেকো। জায়ান বলল, এসব কি বলছো ফাহিম? এমনটা কোনোদিনও হবে না। আমি আমার শেষ নিঃশ্বাস অবধি আরাবিকে যত্ন করে রাখবো ফুলের মতো। ওকে নিয়ে কোনো রকম চিন্তা করবে না। তোমার বোনকে রাজরানী করে রাখবো ইনশাল্লাহ। সভা থেকে বিদায় নিয়ে এবার জায়ান আরবিকে সাবধানে গাড়িতে উঠিয়ে বসালো। আরবির চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু কিছু যে বলবে তা বলারও শক্তিটুকু নেই। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, ভীষণ ক্লান্ত ও। এদিকে ফাহিমের ভঙ্গুর অবস্থা দেখে নূর এলো ফাহিমের কাছে। ধীর আওয়াজে বলল, ভাবিকে নিয়ে কোনো চিন্তা করবেন না। ভাইয়ার অনুপস্থিতিতে আমি ভাবির খেয়াল রাখবো। আমার কোনো বোন নেই। আমার ভাবি আমার বোন হয়ে আজ আমার বাড়িতে যাচ্ছে। আমি আমার ভাবিকে প্রোটেক্ট করব। আপনি চিন্তা করবেন না। আপনার যখন মন চাইবে আপনি আমাদের বাড়িতে এসে পড়বেন ভাবিকে দেখতে। আর ভাবির যখন মন চাইবে তার বাবার বাড়িতে আসবে। কোনো বাধা দেওয়া হবে না। ভাইয়া না থাকলে আমি নিজ দায়িত্বে ভাবিকে নিয়ে আসব। ভাবিকে কোনো কষ্ট পেতে দিব না। আসি তবে। এটুকু বলেই নূর চলে গেল। এদিকে ফাহিম নূরের যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটার কথাগুলো বড্ড ভালো লাগলো ফাহিমের। এমনিতেই নূরকে সবসময় চুপচাপ স্বভাবের মনে হয়েছে। মনে হয়েছে বোকা, কিছু বুঝে না, কিন্তু এখনকার কথাবার্তা শুনেই মনে হলো মেয়েটা খুবই ম্যাচিউর। ফাহিমের ভালো লাগলো নূরের এই স্বভাবটা। মেয়েটা দেখতেও যেমন সুন্দর, কথাবার্তাতেও তেমন স্মার্টনেস আছে। এই প্রথমবার ফাহিম নূরকে নিয়ে অন্য কিছু অনুভব করলো, একেবারে অদ্ভুত কিছু। নতুন বধূকে বরণ করে ঘরে তোলা হয়েছে। তাকে ঘিরে রয়েছে অসংখ্য মানুষের ভিড়। সবাই কানাঘুষা করছে আরবিকে নিয়ে। কেউ কেউ প্রশংসা করছে, তো আবার কেউ কেউ বদনাম করছে। সব কথাই কানে আসছে আরবির। একজন তো বলেই ফেললো, বাড়ির ছেলেটা এত সুন্দর, শেষমেশ কিনা এমন কালো মেয়ে জুটলো ছেলেটার কপালে। কি দেখে এই মেয়েকে পছন্দ করে আনলো তারা? আরবি শক্ত হয়ে রইল। ও নিজেকে আগে থেকে প্রস্তুত করে রেখেছিল। এসব কথা যে শুনতে হবে তাও ভালোভাবেই জানে। এই সমাজ কালো ছেলেদের ফর্সা বউ পাওয়াকে স্বাভাবিক নজরে দেখলেও ফর্সা ছেলে যদি কালো বউ আনে তাহলে এদের হাজারটা কথা শুরু হয়ে যায়। নানান কুৎসা রটাতে থাকে তারা। এদিকে এসব কথা শুনে নূর রেগে গেল। সোজা রাগী গলায় বলে, আপনারা আমার ভাবিকে দেখতে এসেছেন, ভালোভাবে তাকে দেখবেন, মিষ্টি মুখ করবেন, তারপর চলে যাবেন। আপনাদের এত সব ফাউল কথাবার্তা কে বলতে বলেছে? মহিলাগুলো কানাঘুষা যেন আরো বেড়ে গেল। একজন বলল, ভাবির পক্ষ নিয়ে ওকালতি করা হচ্ছে, কদিন যাক, তারপর দেখবো এই ভাবি আর ননদ সারাদিন সাপের নিয়ে ঝগড়া করছে। সেটা আমাদের ব্যাপার, আমরা বুঝে নেব। আপনাদের কি? দেখুন, বেহুদা সব কথা বলবেন না, না হলে কিন্তু অনেক খারাপ হবে। তাই বলছি চুপচাপ চলে যান এখান থেকে। যারা যারা এইভাবে কানাঘুষা করছিল তারা নূরের ঝাঁঝালো কণ্ঠের কথায় একে একে চলে গেলেন। নূর থপ করে আরবির পাশে বসলো। আরবি মলিন মুখশ্রী দেখে বলে, ভাবি তুমি মন খারাপ করো না, এসব মানুষদের কথাই একদম কানে তুলবে না। তুমি আমাদের কাছে বেস্ট,
এখন এইভাবে মলিন মুখে থেকো না, ভাইয়া না হলে রেগে যাবে। আরবি নূরের কথা এবার হাসি হাসি মুখ করে নূরের দিকে তাকালো। অনেকটা সময় এভাবেই কাটলো। একে একে রুমটা খালি হলো। আর কিছুক্ষণ পর মিলি বেগম আসলেন খাবার ট্রে হাতে নিয়ে। আরবির সামনে সেটা রাখলেন। তারপর আরবির মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি এসে বলেন। আরবি বলল, না না আন্টি, আমার খিদে পায়নি। মিলি বেগম একটুখানি পোলাও মাখিয়ে নিয়ে তা আরবির দিকে বাড়িয়ে দিলেন। চোখের ইশারায় বোঝালেন খাবারটুকু খাওয়ার জন্য। আরবি বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। মিলি বেগম আরবিকে খাওয়াতে খাওয়াতে বলেন। আরবি মাথা দুলালো, বলল, আমার ছোট মা। অনেক খুশি হলেন মিলি বেগম। আরবিকে খাবারটুকু খাইয়ে এবার চলে গেলেন মিলি বেগম। নূর আর সাথে কিছু কাজিন এইবার আরবিকে নিয়ে রওনা হলো। এবার আরবিকে নিয়ে রওনা হলো। বাসর ঘর সাজানো শেষ। আরবিকে নিয়ে সেখানে আসলো তারা। আরবিকে ফুলে সজ্জিত বিছানার মাঝখানে সুন্দরভাবে বসিয়ে দিয়ে তারা চলে গেল। ভাইয়া চুপচাপ আমাদের দাবি করা টাকাটা দিয়ে দেও। আর আরবিকে একা ঘুরে হালকা ভয় জড়ানো দুরু দুরু বুকে সেখানে চুপচাপ বসে রইল। সময় কাটলো কিছুক্ষণ। এরপর বাহির থেকে বেশ শোরগোলের আওয়াজ ভেসে আসতে লাগলো। আরবি বুঝলো জায়ান তবে এসে পড়েছে। নূর হাতে চাবি নিয়ে এক আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বলল। জায়ান পকেটে হাত গুজে নির্বিকার চিত্তে বলে, এত টাকা দিয়ে তোরা কি করবি? তোদের নিজেদের অ্যাকাউন্টে টাকা ভরপুর আছে। ইফতি বলল, হ্যাঁ ভাইয়া, এইসব বলা বাদ দাও তো। বিয়ে করতে যাওয়ার সময় তো এমন করনি, তখন তো আলিফা বলতে দেরি, তোমার টাকা দিতে দেরি হয়নি। জায়ান বাঁকা হেসে বলে, তখন বউকে আনতে গিয়েছিলাম। শালি সাহেবাদের আবদার পূরণ না করলে কি নিজের বউকে নিজের করে আনতে পারতাম? কিন্তু এখন তো আমার বউকে আমার ঘর চিনিয়ে এসেছে, তাই আর কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। নূর ফুকুচকে বলে, কেন পারবো না? আমাদের টাকা না দিলে আজ রুমে ঢোকা যাবে না। জায়ান বুঝলো শুধু শুধু এদের সাথে তর্ক করে লাভ নেই, অযথা সময় নষ্ট করছে। তাই জায়ান চুপচাপ নূরদের হাতে একটা এনভেলপ ধরিয়ে দিল। নূর তো বেজায় খুশি। সাথে সাথে জায়ানের রুমের দরজা লক খুলে দিল। জায়ানের সাথে সাথে রুমে প্রবেশ করে গেট আটকে দিল। জায়ান যেতেই নূর এইবার হাসি মুখে এনভেলপটা খুলল। খুলতে যেন সবার মাথায় হাত। এই এনভেলপে শুধু কতগুলো কাগজ টাকার আকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে। নূর হতভম্ব হয়ে আছে। ইফতি নূরের মাথায় গাঁটটা দিয়ে বলে, বলত কোথাকার, ভাইয়া টাকা দিতে দেরি, তুই দরজা খুলতে দেরি করিস না। গাদা, আগে একবার খুলে তো দেখবি। নূরের চেহারা কাদো কাদো হয়ে গেল। জায়ানের রুমের দরজার সামনে গিয়ে ধুমধাম বাড়ি মেরে বলল, ভাইয়া এটা একদম ঠিক করলে না। এর শোধ আমি কালকে নিব বলে দিলাম। তুমি খুব খারাপ ভাইয়া। সবাই মুখ ভার করে চলে গেল। এদিকে জায়ান নূরের কথায় নিঃশব্দে হাসল। জায়ান কাল সকালে ওদের টাকাটা দিয়ে দিবে, আর শুধু ওদের একটু জ্বালাতন করলো। জায়ান এবার ঘুরে তাকালো। বাহ, রুমটা তো বেশ সুন্দরভাবে সাজিয়েছে, যেমনটা জায়ান দেখিয়েছে। অত ফুল টুল দিয়ে সাজানো জায়ানের ভালো লাগে না। শুধু ওর একটাই চাওয়া ছিল, যেটুকু সাজাবে কাঠগোলাপ আর বেলি ফুল দিয়ে সাজাবে। কাল জায়ান জেনেছে আরবি কাঠগোলাপ আর বেলি ফুল নাকি ভীষণ পছন্দ। ওই ফুল দিয়ে সাজিয়েছে রুমটা, খুব সিম্পল ভাবেই সাজিয়েছে। তারপরে যেন অসাধারণ লাগছে দেখতে। ঘরের আনাচে কানাচে সব জায়গায় সুন্দর ডিজাইনার ক্যান্ডেল জ্বালানো। এতে যেন আরো মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে। জায়ান এবার নিজের প্রিয়তমা স্ত্রীর দিকে তাকালো। মুখটা যেন প্রশান্তিতে ছেয়ে গেল। অবশেষে মেয়েটা আজ তার অর্ধাঙ্গিনী, তার চিরজীবনের সঙ্গী। জায়ান এগিয়ে গেল আরবির দিকে। এদিকে জায়ানকে এগিয়ে আসতে দেখি আরবি নড়ে চড়ে বসল। হৃদস্পন্দনের গতি হুম করে বেড়ে গেল যেন। ভয়, উত্তেজনা, ভালো লাগা সবগুলো অনুভূতি একাকার হয়ে যেন এক অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে। জায়ান এসে বসলো আরবির পাশে। আরবি মাথা নিচু করে নিল। সেভাবেই ধীর আওয়াজে জায়ানকে সালাম জানালো। জায়ানও সালামের উত্তর দিল। তারপর হাত বাড়িয়ে আরবির চিবুকে স্পর্শ করলো। আরবির দেহ মেরু কাঁপল। জায়ান আরবির মুখটা উঁচু করে ধরল। একদিনে নির্নিমেষ তাকিয়ে রইল আরবির দিকে। এদিকে আরবি চোখ বন্ধ করে উথাল পাথাল শ্বাস নিচ্ছে। জায়ান এগিয়ে এসে এইবার আরবির ললাটে চুমু খেল, যেন এতদিন বুকের ভেতর কতটা ভালোবাসা আর মায়া আরবির জন্য জমিয়ে রেখেছে তা বোঝানোর চেষ্টা করলো।
আদৌ কি মেয়েটা তা বুঝতে পারলো? তবে আরবির চোখ থেকে ওর অজান্তেই এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। জায়ান সরে আসলো। এরপর বৃদ্ধাঙ্গুলের সাহায্যে ওই চোখের পানিটুকু মুছে দিল। আরবি তাকালো জায়ানের দিকে। এইবার জায়ান আরবি ওই মায়াবী দৃষ্টিতে এক পলক তাকিয়ে আরবিকে টেনে নিয়ে সাথে সাথে বুকের মাঝে আঁকড়ে ধরল। আরবিও চোখ বন্ধ করে ফেলল। লোকটার এই প্রশস্ত বুকে এত শান্তি কেন? সব স্ত্রীদেরই কি স্বামীর বুকে এত শান্তি লাগে? মনে হয় যেন এর থেকে নিরাপদ স্থান আর কোথাও নেই। এটাই যেন চিরশান্তির নীড়। জায়ান আরবির চুলের ভাঁজে চুমু দিয়ে তারপর ওর কানের কাছে আসলো। জায়ানের উত্তপ্ত নিঃশ্বাস আরবির কানের কাছে এসে বাড়ি খেতেই আরবি জায়ানের বুকের কাছে টি শার্টটা খামচে ধরল। জায়ান ফিসফিস করে বলল, বধুর সাথে তোমাকে একদম দারুণ বন্ধু করা সুন্দর লাগছে আরবি। যখন তোমায় এই সাজে প্রথম দেখলাম আমার যেন নিঃশ্বাসটা আটকে গিয়েছিল। আরবি মুচকি আসলো জায়ানের কথা শুনে। তারপর ধীর আওয়াজে বলল, বর বেশে আপনাকেও অনেক সুন্দর লাগছে। জায়ান হালকা হেসে বলে, তাই নাকি? কই, আমি তো দেখলাম না তোমাকে আমার দিকে তাকাতে। আরবি এবার জায়ানের বুক থেকে মাথা তুলল, মুখ খুলিয়ে বলে, আমি কি আপনার মতো নির্লজ্জ নাকি? আমি একবার তাকাতেই চোখ সরিয়ে নিয়েছি। আমার লজ্জা করে না বুঝি? জায়ান আরেকটু কাছে এসে বসলো আরবির। কণ্ঠ খানিক নামিয়ে বলে, এত লজ্জা তোমার কোথা থেকে আসে আজ দেখবো আমি। খুব গভীরভাবে ছুঁয়ে ছুঁয়ে দেখো ঠিক কতটা লজ্জা তুমি পেতে পারো। আরবি থর ফুরিয়ে উঠল। গাল দুটিতে ঈষৎ লাল আভা ছড়ালো। শ্যামবর্ণা আরবিকে লজ্জা পাওয়ার মুখটা দেখতে জায়ানের দারুণ লাগে। আরবি এবার লজ্জা লুকানোর জন্য চট করে উঠে দাঁড়ালো। আমতা আমতা করে বলল, আমার অস্বস্তি হচ্ছে। এই ভারী গাউন পরে আমি একটু ফ্রেশ হতে চাই। জায়ান বুঝলো তার বউ ভীষণ লজ্জা পাচ্ছে, তাই তো এভাবে পালাতে চাইছে। জায়ান এবার বিনা বাক্যে আলমারির দিকে এগিয়ে গেল। তারপর একটা প্যাকেট বের করে এনে আরবির হাতে দিল। বলল, যাও ফ্রেশ হয়ে এটা পরে এসো, এখানে তোমার প্রয়োজনীয় সব আছে। আরবি মাথা দোলালো। তারপর চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জায়ান আবার ডেকে উঠল। আরবি ঘাড় ঘুরিয়ে তাকাতেই বলল, আলমারির সেকেন্ড ড্রয়ারে তোমার দিনমহলে সম্পূর্ণ টাকা আছে, সময় মতো তা হিসাব করে নিয়ে নিও। অত টাকা দিয়ে আমি কি করব? তা তো জানি না, তোমার হকের টাকা, তোমার যা মন চায় করবে। আরবি এবার একটু ভাবনায় পড়ে গেল। অনেকক্ষণ কিছু একটা ভেবে তারপর বলে, আচ্ছা, গরিব পথশিশু আর বৃদ্ধদের ওই টাকাগুলো দিয়ে দিলে কেমন হবে? জায়ান আরবির চিন্তাধারার অনেকটাই মুগ্ধ হলো। মেয়েটা কি সুন্দর অনায়াসেই না এত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে নিল। জায়ান মুচকি এসে বলে, খুব ভালো হবে, তুমি যা চাইবে তাই হবে। আরবি চওড়া হেসে বলে, তাহলে আমরা দুজনে মিলে সময় করে একদিন এটা করব। আচ্ছা এইবার যাও ফ্রেশ হয়ে এসো। আরবি খুশি মনে এবার ওয়াশরুমে চলে এলো। নিজে সাজসজ্জা করেও ভালোভাবে তুলে নিয়ে মুখটা ধুয়ে ফেলল। তারপর বিয়ের ভারী গাউনটাও খুলে ফেলল। লম্বা সময় নিয়ে একটা গোসল দিল। আহ, এইবার শান্তি লাগছে। এত এত সাজসজ্জায় যেন অস্থির হয়ে উঠেছিল মেয়েটা। তোয়ালি দিয়ে চুলগুলো পেঁচিয়ে নিয়ে এইবার জায়ানের দেওয়া প্যাকেটটা খুলো। খুলতেই ভালোভাবে খেয়াল করে দেখলো সাদা রঙের শাড়ির সাথে ফ্লোরাল প্রিন্টের এমব্রয়ডারি কাজ করা ভীষণ সুন্দর একখানা নরম তুলতুলে জর্জেট শাড়ি, এর সাথে ম্যাচিং ব্লাউজ। আরবি বুঝলো শাড়িটা ভীষণ পাতলা, এটা পরে শরীরের সবকিছু দৃশ্যমান থাকবে। এই শাড়ি পরে আরবি জায়ানের সামনে যাবে কিভাবে? কিন্তু জায়ান নিজে এটা ওকে দিয়েছে। লোকটা তো ভালোবেসে এনেছে ওর জন্য। আর জায়ান ওর স্বামী। এই রূপ, এই লাবণ্য, এই সব কিছু তো এখন ওর স্বামীর জন্যই, তাই না? এখন তার জন্য নিজেকে সাজিয়ে তুলতে হবে। আরবি আর সময় নষ্ট করলো না, শাড়িটা পরে নিল। পরা শেষে আয়নায় তাকালো। তারপর নিজেকে দেখে নিজেই লজ্জা পেল আরবি। ইস, এইভাবে জায়ানের সামনে যাওয়া মানে লজ্জায় মরে যাওয়া। ওর ভাবনার মাঝে ওয়াশরুমের দরজায় ঠকঠক আওয়াজ হলো। তারপর ভেসে আসলো জায়ানের কণ্ঠস্বর, আরবি দরজাটা খুলে এই নামাজের হিসাবটা নাও, উজু করে একেবারে বের হও, 2 রাকাত নামাজ আদায় করে নাও। আরবি ধীরে গিয়ে দরজাটা আলতোভাবে খুলল। তারপর হাত বাড়িয়ে হিজাবটা নিল। অজু করে সেটাও পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। জায়ান ওয়াশরুমের সামনেই দাঁড়িয়েছিল।
দরজা খোলার আওয়াজে সেদিকে তাকালো। সদ্য স্নান করা স্নিগ্ধ মুখটা দেখে মুগ্ধ জায়ান। হিজাবে আবৃত ছোট্ট মুখটা ভীষণ পবিত্র আর আদরে দেখাচ্ছে। জায়ান নরম গলায় বলে, যাও, আলমারির বাম সাইডে জায়নামাজগুলো আছে, সেগুলো বিছাও, আমি উজু করে আসছি। আরবি মাথা তুলালো, তারপর গিয়ে জায়ানের কথা মতো সব করলো। ততক্ষণে জায়ান উজু করে এসে পড়েছে। দুজন একসাথে নামাজ আদায় করলো। নামাজ আদায় করা শেষ হলে জায়ান আরবির মাথায় হাত রেখে দোয়া পড়লো, তারপর ফু দিয়ে দিল। এরপর জায়ান উঠে গেল। জায়ান উঠতেই আরবি সুন্দরভাবে জায়নামাজগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিল। তারপর চুপচাপ দাঁড়িয়ে দিল আরবি। এখন কি করবে? এই লম্বা হিজাবটা কি খুলে ফেলবে? কিন্তু এটা খুলে যে সব দৃশ্যমান হয়ে যাবে জায়ানের সামনে, তখন কি করবে আরবি? কিন্তু আরবি কিছুই করতে হলো না। জায়ান নিজে এগিয়ে আসলো, হাত বাড়ালো আরবির দিকে। আরবি চোখ বন্ধ করে নিল। জায়ান নিজ দায়িত্বে আরবির হিজাবটা খুলে ফেলল। সাথে সাথে জায়ানের হাত ফসকে সেটা পড়ে গেল। জায়ান স্থির নয়নে আরবির দিকে তাকিয়ে, এই শাড়িতে যে মেয়েটাকে এত মারাত্মক আবেদনময়ী লাগবে কল্পনাও করেনি জায়ান। আরবি নারী দেহে আকর্ষণীয় অংশগুলো পুরোপুরি দৃশ্যমান। এই পাতলা ফিনফিনে জর্জেট শাড়ি তা আবৃত করতে ব্যর্থ। জায়ান ঘন ঘন শ্বাস ফেলে এগিয়ে আসলো আরবির কাছে। আরবির হাত ধরে ওকে নিজের কাছে টেনে আনলো। আরবি মৃদু কেঁপে উঠল। জায়ান ব্যাকুল কণ্ঠে আকুলতা নিয়ে বলে উঠল, তুমি কি জানো মেয়ে, তুমি আবেদনীয়, তুমি মায়াবতী, তুমি সুন্দরী, তুমি সৌন্দর্যের ফুল নগরী। আমি সেই নগরের নাগরিক, আমি সেই পথে হেঁটে যাওয়া লাভারিস প্রেমিক। আজ সেই প্রেমিককে কি তুমি গ্রহণ করবে? আমার হবে তুমি কাঠগোলাপ। আকাশে আজ ঘন কালো মেঘ জমেছে। বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। শস্য বাতাসে ধরে দিয়ে মুখরিত চারপাশ। একটু পরেই প্রচন্ড শব্দ তুলে অঝরে বৃষ্টি নামলো। বৃষ্টির পানিগুলো ভূপৃষ্ঠে এসে পড়ায় চমৎকার শব্দ তৈরি হচ্ছে। বাতাসের দাপটে কক্ষের সাদা পর্দা দাপাদাপি করছে। সেই সাথে একে একে কক্ষে জ্বালানো ক্যান্ডেলগুলো নিভে গেল। চারপাশে খুটখুটে অন্ধকারে ছেয়ে গেল। এমনিতেই মৃদু ভয় আর উত্তেজনায় আরবির নরম দেহটা কেঁপে কেঁপে উঠছিল। এখন এই আধারে ছেয়ে যাওয়া কক্ষে যেন তা আরো বেড়ে গেল। কানে বেজে চলেছে জায়ানের বলা সেই বাক্যগুলো। তুমি আমার হবে কাঠগোলাপ। এত সুন্দরভাবে ভালোবাসা মাখিয়ে কেউ আহ্বান করলে তাকে কি ফিরিয়ে দেওয়া যায়? যায় না তো। অন্তত এতটা পাষণ্ড হৃদয়ের তো আর আমি কখনোই না। তার উপর সেই মানুষটা ওর স্বামী, ওর সারা জীবনের পথ চলার সঙ্গী। তার কাছে তো নিজেকে বিলিয়ে দেওয়া ওর কর্তব্য। আর এই মানুষটা তো ওকে পাগলের মতো ভালোবাসে। তার ভালোবেসে বাড়িয়ে দেওয়া হাত দুটো আরবি কিভাবে ফিরিয়ে দেয়? ওই ভরসাযোগ্য নিরেট হাত জোড়া যে ছেড়ে দেওয়ার নয়, বরং আরো শক্ত করে আঁকড়ে ধরতে হবে। এতটাই শক্ত করে যে এই জীবনে যেন তাদের কেউ আলাদা করতে না পারে। মানুষটা ওর স্বামী, আর ওর উপর সম্পূর্ণ অধিকার আছে তার। নিজের রূপ, এই লাবণ্য সবকিছু আগলে রেখেছিল, যাতে সঠিক সময়ে সঠিক মানুষটাকে তার আমানত তার হাতে তুলে দিতে পারে। ভাবনাগুলো কাটিয়ে আরবি বজ্রপাতের শব্দে, বজ্রপাতের আলোতে পুরো কক্ষ আলোকিত হলো। আরবির সম্মুখে তাকিয়ে দেখে জায়ান অদ্ভুত অন্যরকম দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আরবির দিকে। আরবি যেন ওই দু চোখের নেশায় ডুবে গেল। সম্মোহিনী দৃষ্টিজোড়া যেন আরবির সম্পূর্ণ দেহকে জমিয়ে ফেলেছে। নড়চড় করার শক্তিটুকুও যেন নেই। আবারও অন্ধকার হলো চারপাশ। অন্ধকারের মাঝে আরবি শীতল হাতে স্পর্শ পেল ওর কোমরে, যা খুব গভীরভাবে ওকে ছুঁয়ে দিচ্ছে। আরবি চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নিল। ওর নরম গালে কয়েকটা হাতে স্পর্শ পেল। আরবির মুখটা একটুখানি উপরে তুলল জায়ান। মোলায়েম কণ্ঠে শুধালো, তোমাকে পূর্ণরূপে নিজের করে চাইছি কাঠগোলাপ। তুমি কি আমার এই আহ্বান গ্রহণ করবে? এই গোটা আমিটাকে তোমার জিম্মায় তুলে দিতে চাই না। আরবি আর সহ্য করতে পারল না। ভয়ঙ্কর ভালোবাসা মাখানো এই আবদার উপেক্ষা করতে পারল না। আরবি এক ঝটকায় শক্ত করে জড়িয়ে ধরল জায়ানকে। আরবি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি তো আপনারই। আর বলতে পারল না আরবি। ও নরম মুখটা গুজে দিল জায়ানের পক্ষে। জায়ান দু হাতে শক্ত করে জড়িয়ে নিল নিজেকে সাথে। সময় কাটলো কিছুক্ষণ। জায়ান এবার ছেড়ে দিল আরবিকে।
আরাবির মাথা নিচু করে আছে। জায়ান আরাবি চিবুকে স্পর্শ করে ওর মাথাটা উঁচু করল। বজ্রপাত হাওয়ায় ক্ষণে ক্ষণে কক্ষ আলোকিত হচ্ছে। এতে যেন আরাবিকে আরো মায়াময় লাগছে। জায়ান আরাবির কপালে চুমু খেলো। আরাবি জায়ানের কাঁধ খামছে ধরল। জায়ান আরাবি নরম গা জোড়ায় অধর জোড়া ছোয়ালো। অধর জোড়া দিয়ে স্লাইড করতে করতে আরাবির গলদেশে নেমে আসতো জায়ান। সেখানে টুকরো টুকরো ভালোবাসার আবেশ দিতে লাগলো। জায়ানের ছোঁয়া যত তীব্র হচ্ছে, আরাবি খামচে ধরা হাত জোড়া ততটাই শক্তি প্রয়োগ করছে। জায়ানের কাঁধে মনে হয় আরাবির হাতের নখগুলো ডেবে গিয়েছে, কিন্তু জায়ানের সেদিকে হুঁশ নেই। সে তো এখন মত্ত অবস্থায় আছে তার কাঠগোলাপের মাঝে। প্রগাঢ় ভালোবাসার সহিত আদরের স্পর্শে ভরিয়ে তুলছে আরাবির নরম ছোট্ট দেহখান। জায়ানের লাগামহীন স্পর্শ আর বেসামাল অধর ছোঁয়ায় যেন আরাবির শরীরের সব শক্তি লোপ পেয়েছে। একসময় পড়ে যেতে নেয় আরাবি। জায়ান দ্রুত সামনে নেয় আরাবিকে। আরাবি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জায়ান ফিস ফিস করে বলে, জায়ান হাত বাড়ালো আরাবির শাড়ির আঁচলে। একে একে শাড়ির প্রতিটি ভাঁজ সরালো আরাবির দেহ হতে। শাড়িটা ঠাই হলো কক্ষের এক কোণে। জায়ানের পরিহিত টি শার্টও ছিটকে পড়লো এক সময়। জায়ান এগিয়ে আসলো আরাবির কাছে। ধপ করে পাজা করে তুলে নেয় তার শুভ্রময়ী কাঠগোলাপকে। বিছানায় এনে এমনভাবে শোয়ায় আরাবিকে যেন একটু জোর প্রয়োগ করলে মেয়েটা ব্যথা পাবে। জায়ান ঘরের ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল। এরপর জায়ান অস্থির হয়ে এগিয়ে আসলো আরাবির কাছে। যার কাছে আসতেই আরাবির মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। ঘন ঘন শ্বাস নিয়ে বলল, লাইট জ্বালালেন কেন? যার আরবির উপরে ছোঁয়া হলো। আরবির হাতের আঙ্গুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল গুজে দিল। তারপর সেটা ঠোঁটের কাছে নিয়ে চুমু খেলো। বলল, তোমার লজ্জা মাখা মুখটা দেখে একদম মিস করতে চাই না। প্লিজ। আরবির ঠোঁটের উপরে আঙ্গুল ছোঁয়ালো জায়ান। ধীর আওয়াজে বলল, কোনো কথা না, এখন শুধু ভালোবাসাবাসি হবে। তুমি আমার হবে, আমি তোমার হব। চুপচাপ আমায় আঁকড়ে ধরো না। জায়ান নিজে আরবির হাত দুটো ওর গলায় এনে রাখলো। আরবি এবার জায়ানের গলা জড়িয়ে ধরল। আরবির ছটফটানো দেখে যেন জায়ান আরো দিশেহারা হলো। আর অপেক্ষা করলো না। অবশেষে কাঙ্ক্ষিত সময়টা আসলো। আমার দিকে তাকাও আরবি। জায়ান আরবির অধরে অধর ছোঁয়ালো। আরবি ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। খামচে ধরল জায়ানের ঘাড়। জায়ান শব্দ করে 2-3টে চুমু খেলো। তারপর সরে আসলো। আরবি চোখ জোড়া বন্ধ। জায়ান শীতল কণ্ঠে বলে, আরবি নিভু নিভু চোখে তাকালো। জায়ানের চোখ জোড়া দেখে আরো পাগল প্রায় হলো। আরবিকে শক্ত করে জড়িয়ে ধরল। আরবির গলার ভাঁজে লাগামের স্পর্শে মেয়েটাকে অস্থির করে তুলছে জায়ান। সেভাবে একসময় ফিস ফিস করে বলল, The innocent look in your eyes is driving me crazy. কাজটা শেষ করে আবারও আরবির অধরে অধর ছোঁয়ালো জায়ান। দীর্ঘ চুম্বনে লিপ্ত হলো তারা। বাইরে ঝড়ো হাওয়া বইছে, সেই সাথে বাড়ছে ওদের ভালোবাসার তীব্রতা। একে অপরের মাঝে বিলীন হচ্ছে তারা। আধো আলোকিত কক্ষটায় ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আর ক্ষণে ক্ষণে যন্ত্রণাময় সুখের আর্তনাদে মুখরিত হলো। ভালোবাসার সাগরে হারিয়ে গেল দুজনে। প্রচন্ড ঝড়ের পর নতুন সকাল শুরু হলো। আজানের মধুর ধ্বনিতে চারপাশ ছেয়ে গেল। গাছের পাতায় পাতায় জমে থাকা বৃষ্টির জলগুলো ফোঁটায় ফোঁটায় পড়ছে। পাখির কিচিমিচির শব্দে মুখরিত হলো চারপাশ। সেই শব্দে জানে ঘুম ছুটে গেল। এমনিতেই জানের ঘুম খুব পাতলা। অল্প শব্দ পেলেই সজাগ হয়ে যায় সে, কিন্তু আজ যেন চোখের রাজ্যে ঘুম। আর তা হবেই বা না কেন? ঘুমিয়েছে তো ঘন্টাখানেক আগে। রাতের কথা ভাবতেই ঠোঁটের কোণে চওড়া হাসি ফুটে উঠল। অবশেষে একে অপরের হয়েছে তারা। কাঠগোলাপকে নিজের করে নিয়েছে জায়ান। বুকের উপর ঘুমিয়ে থাকা ওর স্ত্রীর দিকে তাকালো জায়ান। মেয়েটা কি সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আরবির মুখের উপর এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল জায়ান। তখনই নজরে আসে আরবির দেহে ওর দেওয়া ভালোবাসার চিহ্নগুলো। ইস, কালশিটে দাগ পড়ে গিয়েছে জায়গাগুলোতে। জায়ানের অনুশোচনা হলো, মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। ব্যথা যখন ছটফট করছিল তখন জায়ান সরে যেতে চেয়েছিল। বহু কষ্টে নিজেকে দমিয়ে নিয়েছিল, কিন্তু মেয়েটা তা হতে দেয়নি। নিজেই ভরসা দিয়েছিল জায়ানকে।
নিজ ইচ্ছেতেই আঁকড়ে ধরেছিল জায়ানকে। এই মেয়েটাকে জায়ান কি করে ভালো না বেশে থাকবে? আরবের কোমল মুখটা আদুরে ভাবে স্পর্শ করলো জায়ান। মেয়েটাকে ঘুম থেকে জাগাতে ইচ্ছে করছে না, কিন্তু এখন যে উঠতে হবে। নতুন জীবনের আরম্ভটা সুন্দরভাবেই হোক। জায়ান ধীর আওয়াজে আরবিকে ডাকতে লাগলো। বউ, ও বউ, এবার উঠো, একটু কষ্ট করে উঠো। শব্দ করে আরবি নড়ে চড়ে উঠল, সাথে সাথে দেহের ব্যথাগুলো যেন চিরবিরিয়ে উঠল। আর্তনাদ করে উঠল আরবি। জান অস্থির হয়ে আরবিকে মুখ নিয়ে ধরফড়িয়ে উঠে বসলো। আরবির মাথায় হাত বুলিয়ে কাপা কণ্ঠে বলল, বেশি কষ্ট হচ্ছে না? আরবি জানের বক্ষে মুখ গুজে মাথা দুলালো। জান শক্ত করে শ্বাস ফেলল, তারপর আরবিকে ছেড়ে দিল। তারপর বিছানা থেকে নেমে দাঁড়ালো। আরবি ছলছল চোখে জানের দিকে তাকালো। জান হাত বাড়িয়ে চোখের জলটুকু মুছে দিল, তারপর আরবিকে এক ঝটকায় করে তুলে নিল। আরবি দুর্বল হয়ে লেপ্টে রইল জানের বক্ষে। জান আরবিকে ওয়াশরুমে নামিয়ে দিল। এরপর ওর গালে হাত রেখে বলে, তুমি ফ্রেশ হতে পারবে নাকি আমি হেল্প করব? আমি পারবো। দুর্বল কণ্ঠ আরবির। ঠিক আছে। জান বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। তারপর আরবি জামা কাপড় নিয়ে ফিরে আসলো। সেগুলো আরবিকে দিতেই আরবি ওয়াশরুমের দরজা আটকে দিল। এবার জায়ান কক্ষে আসলো। সে চাইলেও আরবির সাথে ফ্রেশ হতে পারত, কিন্তু সেটা করেনি, কারণ রুমটা গোছাতে হবে। জায়ান ছটপট বিছানা চাদরটা তুলে নতুন একটা চাদর বিছিয়ে নিল। ফুলগুলো বিছানার ঝাড়ুর সাহায্যে আগেই নিচে ফেলে দিয়েছিল। সেগুলো একত্রিত করে ডাস্টবিনে ফেলে দিল। ছড়িয়ে ছিটিয়ে রাখা জামা কাপড়গুলো ক্লথবিনে রেখে দিল। এদিকে ততক্ষণে বেরিয়ে এসেছে আরবি। ভাঙা গলায় প্রশ্ন করলো, এসব আপনি কেন করলেন? আমিই তো করতে পারতাম। জান আরবির কথায় মুচকি হাসলো। ওর কাছে এসে বলল, তোমাকে এত পাকামো করতে হবে না, আমি সব করে দিয়েছি। এখন শুধু একটু কষ্ট করে জায়নামাজগুলো বিছিয়ে নেবেন। আমি ফ্রেশ হয়ে আসছি, একসাথে নামাজ আদায় করব। আরবি আলমারি থেকে জায়নামাজ বের করলো, তা ড্রেসিং টেবিলের এক সাইডে রাখলো। এরপর জায়নের জামা কাপড় বের করে তা জায়নের হাতে দিল। জান সেগুলো নিয়ে চলে গেল ফ্রেশ হতে। আরবি জায়নামাজ বিছিয়ে নিল ততক্ষণে। তারপর সেখানে বসে বসে স্বামীর অপেক্ষা করতে লাগলো। খানিকক্ষণ বাদে জায়ান আসলে দুজনে একসাথে সালাত আদায় করে নেয়। শান্তিময় দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করে। নামাজ শেষ করে জায়নামাজ দুটো গুছিয়ে রাখলো। এরপর আরবিকে নিয়ে বিছানায় আসলো। আরবি প্রশ্ন করলো, কি হলো? এভাবে টেনে আনলেন কেন? এখন আমরা দুজন আবার ঘুমাবো। তোমার আমার কারোরই পর্যাপ্ত ঘুম হয়নি রাতে। আজকে বউ ভাত, পরে শরীর আরো খারাপ লাগবে। দেখি, আসো তো আমার কাছে। বিছানায় আছোয়া হয়ে বসে আরবিকে ডাকলো জায়ান। গতকাল রাতে প্রতিটা দৃশ্য একে একে মনে পড়তেই আরবি লজ্জাপতি গাছের ন্যায় নুয়ে পড়ল। ইস, কি লজ্জা! কি হলো এসব? আরবিকে লজ্জা পেতে দেখে জায়ান হাসলো। নামাজ শেষ করে জায়ান জায়নামাজ দুটো গুছিয়ে রাখলো। এরপর আরবিকে নিয়ে বিছানায় আসলো। আরবি প্রশ্ন করলো, বিছানায় আছোয়া হয়ে বসে আরবিকে ডাকলো জায়ান। গতকাল রাতের প্রতিটা দৃশ্য একে একে মনে পড়তে আরবি লজ্জাবতী গাছের ন্যায় নুয়ে পড়ল। ইস, কি লজ্জা! কি হলো এসব? আরবিকে লজ্জা পেতে দেখে জায়ান হাসলো। তারপর নিজে এগিয়ে গিয়ে সাবধানে আরবিকে টেনে আনলো। আরবিকে বুকে নিয়ে শুয়ে পড়লো জায়ান। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আরবি, are you having any problems? Feeling uncomfortable? Should I call the doctor? আরবি লজ্জায় যেন মরে যাচ্ছে। জায়ানের বক্ষে মৃদু আঘাত করে বলে, আপনি চুপ করুন, অসভ্য লোক। আমাকে এভাবে লজ্জা দিচ্ছেন কেন? ঘুমান আপনি। জায়ান ভ্রু কুচকে নিল। আশ্চর্য, মেয়েটা ওকে অসভ্য বললো কেন? ও তো সত্যি চিন্তিত। ও তো ভালো মন্দ জিজ্ঞেস করছিল। এতে লজ্জা পাওয়ার কি আছে? এই মেয়ের এত লজ্জা যে কোথা থেকে আসে? জায়ান বলল, এত এত আদর করলাম, তাও তোমার লজ্জা ভাঙতে পারলাম না। এত লজ্জা কোথায় থেকে পাও? চুপ করুন, নির্লজ্জ লোক। জায়ানের বাণী স্তব্ধে হেসে দিল। না, ম্যাডামকে আর রাগানো যাবে না। আপাতত কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া ভালো। যেই ভাবা সেই কাজ। দুজনকে আঁকড়ে ধরে তারা গভীর তন্দ্রায় ডুবে গেল। একটু পরেই বৌভাতে অনুষ্ঠান শুরু হবে। পার্লারের মেয়েরা আসবে এটা জায়ান আরবিকে জানাতেই আরবি জায়ানকে বলে ওদের মানা করে দিতে। এসব ভারী মেকওভার ভালো লাগে না আরবির। জায়ানকে বলে ও আলিফার কাছেই সাজবে। জায়ান কোনো রকম দ্বিমত করেনি।
রাজি হয়ে যায় আরবির কথায়। আলিফাকে ফোন করে এখানে আসার কথা বলে দেয়। আলিফা রাজি হলে জান ইফতিকে পাঠিয়ে দেয় আলিফাকে আনতে। আলিফা এসে এখন আরবিকে সাজাতে ব্যস্ত হলো। ফাউন্ডেশন নিয়ে তা লাগাতে যাবে, তার আগেই আরবির গলা, ঘাড় ও গলার একটু নিচে এসব স্থানে নজর যেতে আলিফা হা করে তাকিয়ে থাকে। আলিফার কোনো নড়চড় না দেখে আরবি বলল, কি হলো তোর, এমন স্ট্যাচু হয়ে গেলি কেন? আলিফা নিজেকে সামলে নিয়ে বলল, ঘাড়, গলা এইসবের দিকে একবারও নজর দিয়েছিস? ভাইয়া তো দেখছি সেই রোমান্টিক, লাভ বাইটে একদম ভরিয়ে ফেলেছে। আলিফা লাগাম ছাড়া কথায় আরবি থতমত খেয়ে যায়। চোখ বড় বড় করে বলে, কি সব বলছিস? আলিফা আরবির মুখটা আয়নার দিকে ধরে বলে, নে দেখে নে কি একটা অবস্থা হয়েছে। এগুলো কি আর কেউ দেখেছে? ইস, লোকটা একদম ডেসপারেট, জায়গাগুলো একদম কালচে হয়ে গিয়েছে। আরবি লজ্জায় কাঁচামাচা হয়ে বসে রইল। আলিফা হু হা করে হেসে দিল আরবির অবস্থা দেখে। হাসতে হাসতেই বলে, ইস, লজ্জা একদম লাল হয়ে যাচ্ছে। তোর ভাগ্য আরো ভালো, ভাইয়া তোকে এত ভালোবাসে আর এতটা রোমান্টিক। না হলে তুই যে গাধি চুমু কিভাবে খেতে হয় সেটাও তো মনে হয় জানিস না। আরবি ঘুরে তাকালো আলিফার দিকে, চোখ ছোট ছোট করে বলে, তুই মনে হয় রোম্যান্সে পিএইচডি করেছিস। আমাকে যেভাবে কথা শোনাচ্ছিস, নাকি ইফতি ভাইকে একদম চুমুটুমু খেয়ে দফা রফা করে দিয়েছিস? তোর দ্বারা তো সবই সম্ভব। আলিফা হতভম্ব। আরবি যে এমন একটা কথা বলবে তা ভাবতেও পারেনি। শুকনো ঠোক গিলে বলে, ছি, এমন কিছুই হয় না, আমি একদম ইনোসেন্ট। হ্যাঁ, কতটা ইনোসেন্ট তা তো আমি দেখতেই পাচ্ছি। উফ, বেশি কথা বলিস না তো। এখন এখন সাজাতে হবে, না হলে দেরি হয়ে যাবে। এরপর আমার নিজেরও তৈরি তো হতে হবে। আরবি চুলগুলো খোপা করতে করতে বলে, তুই জামা কাপড় আনিস নাই এখানে? আমি তো বলে দিলাম এখানে একেবারে নিয়ে আসতে। ভালো এনেছি তো, এখানেই তৈরি হব। করেছিস। আলিফা এবার আরবিকে সাজাতে লাগলো। কালো রঙের লেহেঙ্গার সাথে হালকা গোল্ডেন মেকওভার দিয়েছে। সিম্পল সাজে ভীষণ অমায়িক লাগছে আরবিকে। সাজানো শেষে আলিফা বলে, সুন্দর লাগছে, তবে পার্লারের মেয়েরা আরো সুন্দরভাবে সাজাতো। না, ওদের সাজ ভালো লাগে না। তুই সুন্দর করে সাজাতে পারিস। এইবার যা, তুই তৈরি হয়ে নে। আমি নূরের রুমে আমার সবকিছু রেখে এসেছি, সেখানেই যাচ্ছি। কেন, এখানে কি হয়েছে? নিউলি ম্যারিড কাপলদের আমি ডিস্টার্ব করতে চাইছি না। বাইরে ভাইয়া অপেক্ষা করছে তার বউয়ের জন্য, যাচ্ছি আমি। আলিফা আরবিকে চোখ টিপে চলে গেল। আলিফা বেরিয়ে যেতে এইবার আরবি ওর হাতের গহনাগুলো পরতে লাগলো। চুড়ি, আংটি এসব পড়ছে। ঠিক তখনই রুমে প্রবেশ করে জায়ান। আরবি দিকে চোখ যেতে চোখ জোড়া স্থির হয়ে যায় জায়ানের। হৃৎপিণ্ডের প্রতি হু হু করে বেড়ে যায়। জায়ান বুকের বাঁ পাশে হাত রাখলো, ফিস ফিস করে বলে, Why you are so beautiful, my love. I can't resist this terrible drug addiction reading of yours. জায়ান আস্তে আস্তে এগিয়ে যায় আরবির দিকে। আরবি অনেক আগেই জায়ানের উপস্থিতি টের পেয়েছে, তবুও কিছুই বলছে না। ওর ভীষণ লজ্জা লাগছে। সকালে ঘুম ভাঙার পর থেকে যেন জায়ানের চোখে চোখ রাখতেই পারছে না। জায়ান এসে একদম দাঁড়ায় আরবির পেছনে। সেভাবেই আরবির পেটে দুহাত রেখে আরবিকে নিজের বাহুবন্ধনে নিয়ে আসে। আরবি মাথা নিচু করে আছে। জায়ান ঠোঁট ছোঁয়ালো আরবির কাঁধে। চোখ বন্ধ করে নেয় আরবি। কেঁপে ওঠে ওর দেহ। জায়ান ঘোর লাগা কণ্ঠে বলে, Your beauty is breathtaking, my love. I can never express in words how much you mean to me. I fall for you more deeply every day. জায়ানের প্রশংসা শুনে আরবি ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল। জায়ান এবার আরবিকে নিজের দিকে ফেরালো। আরবির কপালে চুমু দিয়ে বলে, তুমি কি জানো না, আমার ভবিষ্যৎ তুমি, যার স্বপ্নের সৌন্দর্যে আমি বিশ্বাসী। আরবি জায়ানকে দু হাতে জড়িয়ে ধরল। এবার জায়ানের বক্ষে মুখ গুজে বলে, এত প্রশংসা করবেন না তো, আমি অত সুন্দর না। আর এত প্রশংসা শুনলে আমার লজ্জা পায়। জায়ানের রাগ উঠে গেল আরবির কথাটা শুনে। আবার মেয়েটা নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। জায়ান শক্ত কণ্ঠে বলল, কতবার তোমায় বলবো নিজেকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, আমার সহ্য হয় না। আমাকে রাগিও না আরবি, আমি রেগে গেলে কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে যায়। আমি চাই না আমার দ্বারা সামান্য আঘাত তুমি পাও। তোমার গায়ে একটুখানি ফুলের ঠোকা আমার সহ্য হবে না। আরবি নিজের কাজে নিজেই হতভম্ব।
সে জানে জায়ান এসব কথাবার্তা সহ্য করতে পারে না, তারপরও ঘুরে করে ফেললো। আরবি জায়ানের পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা সরি, রাগ করবেন না, আর বলবো না। জায়ান আরবিকে এইবার বাহুবন্ধনী থেকে মুক্ত করলো। শীতল গলায় বলে, সরি এক্সপেক্ট করবো না, অন্যভাবে আমাকে বানাতে হবে। জায়ান আরবিকে এবার বাহুবন্ধনী থেকে মুক্ত করলো। শীতল গলায় বলে, কিভাবে আপনি বলে দিন না। জায়ানের কথা আরবি চিন্তায় পড়ে গেল। অন্যভাবে কিভাবে মানাবে সে আর লোকটাকে। আরবি ঠোঁট উল্টে বলল। জায়ান এবার ঝুঁকে আসলো, বাঁকা হেসে বলল, আমার ছোটে চুমু খাও, দেখবে আমার রাগ সুর করে কোথাও একটা চলে গিয়েছে। আরবি জায়ানের কথায় লজ্জা পেল। জায়ানের বুকে আলতো হাতে ধাক্কা দিয়ে বলে, শুধু এসব লুচু চিন্তা ভাবনা মাথায় ঘুরে আপনার। আরবি জায়ানের কাছ থেকে সরে যেতে নিতেই জায়ান আরবির হাত ধরে হ্যাচকা টানে ওকে নিজের কাছে নিয়ে আসে। আরবি হক চুকিয়ে যায়, কিছু বলার জুড়েও মুখ খুলবে তার আগেই জায়ান তার অধৈর্যরা আরবির অধরে চেপে ধরে। ঝঙ্কার তুলে যায় আরবির দেহ মন জুড়ে, খামচে ধরে জায়ানের বুকের কাছটা। একসময় চোখ বন্ধ করে স্বামীর ভালোবাসায় হারিয়ে যায়। মাত্রই তৈরি হয়ে নূরের রুম থেকে বের হলো আলিফা। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, ওরই দেরি হলো। নূরকেও সাজিয়ে দিয়েছে ওর। তার দেখা দেখি নূরের আরো দুজন কাজিনও সাজলো। ওদের সাজাতে গিয়ে আলিফার দেরি হয়ে গিয়েছে। আলিফা তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছে। এমন সময় কেউ একজন একটা কক্ষের দরজা খুলে আলিফাকে টেনে ভেতরে নিয়ে আসলো। চমকে যায় আলিফা, সে সাথে ভীষণ ভয়ও পায়। চোখ বন্ধ করে মৃদু চিৎকার করে ওঠে, ও মা গো। জোরে জোরে শ্বাস নিচ্ছে আলিফা। হঠাৎ সম্মুখে কারো হাসির শব্দ শুনে আস্তে আস্তে চোখ খুলে তাকায়। তাকাতেই দেখে ইফতি ওর দিকে তাকিয়ে হাসছে। তার মানে এই কাণ্ডটা ইফতি করেছে। আলিফা রেগে বোম হয়ে গেল। ইফতিকে একটা খুশি দিয়ে বলতে লাগলো, শয়তান লোক, খারাপ লোক, আমি কি ভয়টাই না পেয়েছিলাম আপনি জানেন। আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত আমার। মারছো কেন? আচ্ছা সরি, আর করবো না। আলিফা মেরেই যাচ্ছে। একসময় ইফতি আলিফার দুটো হাত চেপে ধরে ওর এক হাতের মাঝে আরেক হাতে আলিফার কোমর আঁকড়ে ধরে বলল, তোমাকে এই পচকো পচকো হাতে আগাতে আমার কিছু হবে না, শুধু নিজের এনার্জি লস করছো। আলিফা ছোটাছুটি করতে করতে বলে, ছাড়ুন তো, আপনার সাথে কোনো কথা বলবো না আমি। ইফতি আলিফাকে আরেকটু শক্ত করে চেপে ধরে। আলিফার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল আলিফা। ইফতির কান দিয়ে আলিফা যেন শ্বাস আটকে গেল। কাপা গলায় বলল, কি করছেন? দেখছো না প্রেম করছি। ইফতি আলিফার ঘাড়ে ঠোঁটের আবেশ দিল। চোখ খিচে বন্ধ করে নিল আলিফা। লোকটার আজ কি হলো, এমন করছে কেন? আলিফা কাপা কণ্ঠে বলে, কেন করছেন? ছাড়ুন না। ইফতি তাকালো আলিফার দিকে। ইফতির চোখের দিকে তাকালো আলিফা। আজ ইফতির চোখে অন্যরকম এক নেশা দেখতে পাচ্ছে। ইফতি নেশালো কণ্ঠে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে আলিফা, ইউ আর লুকিং গর্জিয়াস। পাগল হয়ে যাচ্ছি আমি। আলিফা তুমি যদি আলিফা তোমায় যদি আমি একটা চুমু খাই, তুমি কি রাগ করবে? আই জাস্ট নট কন্ট্রোল মাই সেলফ। এতটা অস্থির ইফতিকে কোনো দিনও হতে দেখেনি আলিফা। কি বলবে ইফতিকে? ইফতির এই আবদারটাও না করতে পারছে না। লোকটাকে আজ ফিরিয়ে দিতে ইচ্ছে করছে না আলিফার। লোকটাকে ও ভালোবাসে, তার ওই ভালোবাসার ছোঁয়া তো সে সাদরে গ্রহণ করবে। আলিফা শুকনো ঠোক দিল, জোরে জোরে শ্বাস নিয়ে এগিয়ে এলো ইফতির কাছে। ইফতির গলা দুহাতে ঝুলিয়ে ধরল, তারপর চোখ বন্ধ করে নিল। আলিফা নীরব সম্মতি পেয়ে ইফতি মুচকে হাসলো। আর এক মুহূর্ত দেরি না করে আলিফার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দুজন দুজনের মাঝে মত্ত হয়ে রইল অনেকটা সময়। প্রচন্ড অস্বস্তি নিয়ে বসে আছে নূর। ওর অস্বস্তির একটাই কারণ, আর তা হলো এখন ওর পাশেই বসে আছে আহাদ, যে নূরের বাগদত্তা। আহাদ নূরের হাতটা মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে। নূর চেয়েও পারছে না বলতে যে আপনি সরে যান, আপনার এই স্পর্শ আমার সহ্য হচ্ছে না। এভাবে ওকে স্পর্শ করবে, ওর যত্ন করবে, তা একজনকে নিয়ে কল্পনা করেছিল নূর, আর সেটা হলো ফাহিম। কিন্তু এই কথাগুলো বলার সাধ্য যে ওর নেই। কিভাবে বা বলবে ও এই কথাগুলো? আহাদকে কষ্ট দিতে চাইছে না, আবার নিজেও কষ্ট সহ্য করতে পারছে না। এই মরণ যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না কোনোভাবেই। এদিকে নূরের হাতের অনামিকা আঙ্গুলের আংটিটা নড়াচড়া করতে করতে ধীর স্বরে বলে উঠল,
জায়ান ভাইয়া তো বিয়ে করেই নিল, এবার বাড়িতে বলে আমাদের বিয়েটাও যেন জলদি হয়ে যায় এ বিষয়ে আমি কথা বলবো। অনেক হয়েছে অপেক্ষা। নূরের বুকটা ধপ করে উঠল। বিষাদ ভরা চোখে তাকালো আহাতের দিকে, কাপা স্বরে বলে উঠল, কিন্তু আমার অনার্স শেষ হওয়ার পরে এই বিষয়ে কথা উঠবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল না? আহাত মুচকি এসে বলে, তা জানি আমি, কিন্তু আমার সে সহ্য হয় না। আমার বউকে এইবার যত দ্রুত সম্ভব আমার বাড়িতে নিয়ে যাব। পড়াশোনা তো বিয়ের পরেও করা যায়, তাই না? বাট আই এম নট রেডি ইয়েট। আহাত নূরের হাতটা দু হাতের আজলায় শক্ত করে ধরল, নরম গলায় বলে, বিয়ের জন্য কেউ তেমন একটা প্রস্তুত থেকে না নূর। আমি জানি তুমি তোমার পরিবারকে ছেড়ে যাবে, তাদের ছাড়া থাকতে পারবে না, এই ভয়েই এই কথা বলছো। তবে এটাই যে নিয়ম নূর, সবাইকে এই কষ্টের সম্মুখীন হতে হয়। তবে আই প্রমিস নূর, আমি তোমাকে কখনো কষ্ট দিব না, সব সময় তোমার পাশে থাকব, তোমার ব্যক্তি স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করব না। ইউ জাস্ট হ্যাভ টু ট্রাস্ট অ্যান্ড লাভ মি। নূর মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরল। আহাতের কথাগুলো কিন্তু খুব সুন্দর আর গোছালো। তারপরেও আহাতের এই গোছানো কথাগুলো নূরের কাছে তিক্ত মনে হচ্ছে। এই কথাগুলো তীব্রভাবে আঘাত করছে ওর বুকের বাপাসটায়। নূরের চোখ ছলছল করে উঠল। শেষে এক ফোঁটা অশ্রুকণা ওর গাল ভিজিয়ে দিয়ে গড়িয়ে পড়ল। আহাতের চক্ষু সেটা এড়ায় না। আহাত নূরের চোখের পানিটুকু মুছে দিল। গালে আহাতের স্পর্শ পাওয়ায় চমকে তাকায় নূর। আহাত বিচলিত কণ্ঠে বলে, আহা, এইভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন নূর? বিয়ে করবো এটা বলেছি, তার মানে এই না যে এখনোই তোমাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছি তোমার পরিবারের কাছ থেকে। এভাবে কেঁদো না মেয়ে, আমার তোমার কান্না সহ্য হয় না, তুমি হাসলেই তোমাকে মায়াবতী লাগে। নূর চুপচাপ আহাতের দিকে তাকিয়ে আছে। আহাত ভাবছে নূর পরিবার থেকে দূরে চলে যাবে, এই জন্য কাঁদছে। কিন্তু আহাত তো জানেই না নূর কাঁদছে ওর ভালোবাসা হারানোর ভয়ে, যাকে এতগুলো বছর যাবৎ মনের মণিকোঠায় রাজত্ব করতে দিয়েছিল তাকে সরিয়ে ফেলতে হবে, এই ভয়ে কাঁদছে। নূর কিছুতেই ফাহিমকে ছাড়তে পারবে না, কোনো একটা উপায় খুঁজে বের করতেই হবে। আর যদি কোনো উপায় না পায় তবে নিজেকে শেষ করে দিবে। তবু আহাতকে বিয়ে করবে না। এই মন তো কবেই সে ফাহিমের নামে লিখে দিয়েছে, সেখানে এই দেহে কেন অন্য কারো আধিপত্য করতে দেবে? কোনোদিনও হবে না। নানান রকম এলোমেলো চিন্তা ভাবনা কিলবিল করছে নূরের মাথায়। আহাত ছেলেটা নূরকে খুব ভালোবাসে, এটা সত্যি। আহাতের চোখে ভালোবাসা দেখতে পায় নিজের জন্য নূর। নূরকে যেন চোখে হারায় ছেলেটা। আহাত দেখতে শুনতে যেমন সুদর্শন, তেমন তার চলাফেরা আচার আচরণও খুব সুন্দর আর মার্জিত। আহাতের পরিবারও খুব ভালো, কোনো রকম খামতি নেই। তবু কেন নূর আহাতকে ভালোবাসতে পারলো না? এত বোঝানোর চেষ্টা করছে মনকে, কিন্তু এই মনটা মানতেই চায় না। সে তার আধিপত্য ফাহিমকে দিয়েছে। ফাহিম ছাড়া ওর জীবনে অন্য কারো অস্তিত্ব সহ্য করতে পারে না নূর। না, এভাবে আর চলবে না, এই সম্পর্কে ইতি টানতে হবে। নূর আহাতকে সরাসরি বিষয়টা জানানোর জন্য মুখ খুলল, কিন্তু আহাদের ওই সরল চোখের চাহনি নূরকে থামিয়ে দিল। কিভাবে পারবে নূর এই ছেলেটাকে কষ্ট দিতে? কিভাবে? দোষটা তো আহাদের না, দোষটা তো ওর। অন্য একজনের বাগদত্তা হয়েও সে আরেকজনকে ভালোবেসেছে, এটা তো অন্যায়। কিন্তু এই অন্যায় অবিচার কি ভালোবাসা মানে না তো। তাই তো নূর ভালোবেসেছে ফাহিমকে। নূর ভেতরে ভেতরে কুমড়ে মরছে। সে জানে একতরফা ভালোবাসায় কত কষ্ট, কতটা যন্ত্রণা। সে একই যন্ত্রণায় কিভাবে আহাতকে ঠেলে দিতে পারেও, যেখানে ছেলেটার কোনো দোষই নেই। নূরকে এইভাবে অন্য মানুষকে দেখে আহাত নূরের মুখের সামনে তুড়ি বাজালো। নূরের ধ্যান ফিরল। আহাত বলে, কোথায় হারিয়ে গেলে? কিছু না, এমনি। আহাত গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো। নূরেতে হক চুকিয়ে গেল। চরম অস্বস্তি বোধ হচ্ছে ওর। আহাত ঠান্ডা গলায় প্রশ্ন করলো, নূর, একটা কথা বলবে?
আমি যখনই তোমার কাছে আসি, তোমার পাশে বসি, তোমার দিকে তাকাই, তুমি কেমন যেন করো। মনে হয় আমার সান্নিধ্যে তোমার অস্বস্তি হচ্ছে। নূর, তোমার প্রবলেমটা কোথায়? ইউ ক্যান শেয়ার উইথ মি হোয়াটস রং নূর, জাস্ট টেল মি।